গোয়ালঘর থেকে ঘরে ঢুকেই আমি শূন্যের ওপর সেই মেয়েটাকে উড়তে দেখে সম্পূর্ণরূপে অবাক হয়ে গেলাম। কেউ কি শূন্যে ভাসতে পারে? মাটি থেকে 2-3 হাত উপরে সেই অদ্ভুত দেখতে সুন্দর মেয়েটি শূন্যে ভাসছে, তার পা দুটো উপরে, আর তার পরনে সাদা এবং বেগুনি রঙের এক ধরনের খুব সুন্দর জামা। তার চুলগুলো বাতাসে ভাসছে, আর তার চেহারা এবং চোখের পলক যেন এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করেছে। আমি দেখে পেছন দিকে দৌড় দিতে গেলাম। ঠিক সেই মুহূর্তে সেই মেয়েটি বলে উঠল, কোথায় যাচ্ছ তুমি? তুমি দাঁড়াও, আমি তোমার কাছে এসেছি দুধ খেতে। তুমি আজকে দুধ দিতে যাওনি কিসের জন্য? যার কারণে আমি বিরক্ত হয়ে তোমার কাছেই চলে এসেছি। তোমার আজকে যাওয়ার কথা ছিল না, তাহলে গেলে না কেন? আমি তখন ভয়ে ভয়ে বললাম, তুমি কে এবং তুমি এখানে কি করছো, আর তুমি শূন্যে কিভাবে ভেসে আছো? মেয়েটি আমার দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল, যেন সে তার পরিচয় একদম ভয়ানকভাবে আমাকে দিচ্ছে। আমি বেশ বিচলিত এবং ভয় পেয়ে সেখান থেকে প্রস্থান করার ভাবছিলাম, কিন্তু মেয়েটি তখনই বলে উঠল, খবরদার, এখান থেকে তুমি যাওয়ার কথা চিন্তাও করবে না। আমি তোমাকে আমার পরিচয় দিচ্ছি, আর তাছাড়া তুমি আমাকে চেনো, আমাকে প্রতিদিনই দেখো, কিন্তু নাকাবের আড়ালে দেখো বলে আমাকে চিনতে পারো না। আমি তোমার সেই গরুর দুধ খেতে এসেছি। তোমার যে লালি আছে, লালির গরুর দুধ আমার কাছে খুব ভালো লাগে, এবং আজকে তুমি দিতে যাওনি বিদায় আমি নিজে নিজেই তোমার এখানে দুধ খেতে চলে এসেছি। পরিমেয়েটার দিকে তাকিয়ে আমার অবাক হওয়ার শেষ রইল না, কারণ মেয়েটি শূন্যে হাসছে, তার বিশাল আকৃতির ডানা আছে, এবং তাকে দেখতে যেন একটা পরী, যেন স্বর্গ থেকে অপ্সরা নেমে এসেছে। আমি তার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে আছি। মেয়েটি আমাকে বলল, আমাকে দুধ পান করাও। আমি বেশ খানিক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ করেই আমার মাথা বিষম খেয়ে উঠল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আর যে ইমরান, আপনাদের প্রিয় হোস্ট, আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন। আজকে আমরা জানবো একজন দুধ বিক্রেতার জীবনের ঘটনা, এবং তার সঙ্গে কি ঘটেছিল তা আপনারা জানলে সকলে অবাক হবেন। সে এক জায়গায় দুধ দিতে যেত। সাধারণত সে প্রতিদিনই সকাল এবং বিকাল দুধ সাইকেলে করে বিভিন্ন জায়গায় দিয়ে আসতো, এবং যোগান থাকতো সেখানে দিয়ে আসতো। সে খুব দরিদ্র ছিল, এবং দরিদ্র হবার কারণে তার দুধ বিক্রি করেই তার রুজিরুটি এবং সমস্ত কিছু চলতো। তার একটা গাভী ছিল, গাভীটার নাম ছিল লালি, এবং সেই লালির দুধ বিক্রি করেই সে তার সংসার চালাতো, তার মা এবং ছোট বোনকে নিয়ে। তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে। সে যেই বাড়িতে দুধ দিতে যেত, সেই পুরাতন হাভেলির ওই বাড়িতে বসবাস করত এক দল জিন, এবং সেই জিন দলের মধ্যে একটি মেয়ে, যে কিনা একটা পরী ছিল। ওই ছেলেটাকে সে পছন্দ করে ফেলে, এবং তার পেছন পেছন তার বাড়িতে চলে আসে, এবং তার পরবর্তীতে কি কি ঘটনা ঘটে তা আপনারা জানলে সকলে চমকে যাবেন। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের সকলকে থাকার জন্য আমি অনুরোধ করছি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি চলে যাবো আমাদের আজকের এপিসোডে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সেই সঙ্গে আপনি যদি এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট না করে থাকেন, একজন নিয়মিত দর্শক হিসেবে অবশ্যই করে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে যাবেন। তা না হলে হয়তো পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত নাও পেতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমার নাম হাসান। আমি গ্রামের একজন সাধারণ গোয়ালা এবং দুধ বিক্রেতা। আমার একটি গরু আমার বাবার রেখে যাওয়া একমাত্র সম্পদ ছিল। বাবা মারা যাওয়ার পর থেকেই আমি এইসব কাজ করেই আমার সংসার চালিয়েছি। আমার বয়স যখন 15 বছর, তখন আমার বাবা আমাকে রেখে মারা গেলেন। তারপর থেকে ছোট বোন এবং মায়ের এই গরিবী সংসার নিয়ে আমি বেঁচেছিলাম। আমাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল, মানে একটা ঘরেই আমরা সকলে কাজবাজ করে থাকতাম। তবে ঘরটা বেশ বড় ছিল। ডান সাইডে আমি থাকতাম, আর বা সাইডে মাঝখানে ডিভিশন করে ওই পাশে মা এবং ছোট বোন থাকতো। আর আমার ঘরের পাশেই একটা ছোট্ট গোয়ালঘর ছিল। সেই গোয়ালঘরেই আমি আমার লালিকে ছোটবেলা থেকে বড় করেছি। লালি যখন ছোট ছিল তখন থেকেই ও আমার সঙ্গে আদরের মতো বড় হয়েছে। লালির দুধ বিক্রি করেই আমাদের সংসার চলে, এবং একমাত্র উপার্জনক্ষম ওই আর কি। আমি ওর দুধ দুহিয়ে সকাল এবং বিকাল বিক্রি করি। যেদিন আমার দুধ কম বিক্রি হয় সেদিন আমার সংসার চলে না, এবং যেদিন দুধ কম হয় সেদিনকেও ওই একই অবস্থা। ঘরে বাজার আসে না, তেল আসে না, চাল আসে না। আমার কষ্ট করে সংসার চালাতে হয়। মায়ের ওষুধপত্র, বোনের লেখাপড়া সব মিলিয়ে এই গরুর দুধ বিক্রি করেই আমাদের আর কি রুজিরুটি। সেদিনকে সন্ধ্যাবেলা আমি দুধ দুহিয়ে মাকে বললাম, মা, আজকে দুধগুলো বিক্রি করে আসি,
খুব বেশি দুধ হয়নি, তবে যতটুকু হয়েছে দোয়া করার জন্য এই দুধটুকু বিক্রি করে বাড়ি ফিরতে পারি, তাহলে হয়তো আজকের বাজার করে ফিরতে পারবো। তখন আসরের আজান সবেমাত্র দিয়েছে। আমি ভাবলাম বাজারে গিয়ে দুধ বিক্রি করলে হয়তো এত কম্পিটিশনের মধ্যে আমি দুধ বিক্রি করতে পারবো না। আমি দুধে কখনো পানি মিশাই না, সবসময় একদম অরিজিনাল দুধ বিক্রি করি। এই জন্য হয়তো আমার দুধ বিক্রি হয় না, কারণ আমি অল্প একটু দুধ নিয়ে যাই। মানুষ মনে করে পানি দিয়ে হয়তো মিক্স করে বেশি বানিয়েছি, কিন্তু আমি কখনো দুধে পানি মিশাই না। সাইকেলে করে এবাড়ি ওবাড়ি দুধ বিক্রি করে বেড়াই। সেদিনকে বিকেলের দিকে সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম। সকালে এবং সন্ধ্যার পর মানে বিকালের দিকে দুবেলা আমি দুধ দুহিয়ে বিক্রি করতাম। আমার সংসারের উন্নতি হচ্ছিল না, বহু বছর ধরে এই একই কাজ করে যাচ্ছি। সাইকেলে করে আমি আমাদের গ্রাম পেরিয়ে অন্য গ্রামে সেখানে দুধ বিলি করতে লাগলাম। অনেকেই দুধ নেয়, আবার অনেকেই নেয় না। আমাদের ফিক্সড কিছু ক্লায়েন্ট আছে যারা কিনা জোগান নিয়ে রেখেছে, প্রতিদিন বিকেলবেলা অথবা সকালবেলা তাদেরকে দিয়ে আসতে হয়। সেই বাড়িতে দিয়ে আসার পরে যতটুকু বাকি থাকে ওই দুধটুকু আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সাইকেলে করে বিক্রি করি, এবং মানুষজন হয়তো কেনে আর হয়তো কেনে না। অনেকদিন আধা কেজি 1 কেজি দুধ ফেরত থাকে, এবং সেই ফেরত দুধ আমার বাড়িতে নিয়ে আসতে হয়, এবং সেটা নিজেরাই খেতে হয়। কারণ ওইটা বিক্রি করলে হয়তো আমি কিছু টাকা পেতাম, কিন্তু আমার তো দুধের দরকার নেই, আমার দরকার হচ্ছে টাকার। রাতের 8টা পর্যন্ত আমি দুধ বিক্রি করলাম, এবং বিক্রি করে ফেরার পথে বাজার থেকে ওই দিনকার বাজার সদাই এবং অন্যান্য সমস্ত জিনিসপাতি কিনে নিয়ে বাড়িতে ফিরলাম। কারণ ওইটাই ছিল আমার একমাত্র রুজি। আমি আর অন্য কোনো কিছু করতে পারতাম না বা করতামও না। সকালবেলা ঘুম থেকে উঠে লালির জন্য ঘাসপত্র কিনে কেটে আনা এবং তাকে খাওয়ানো, তার যত্নার্থী করা, এবং এটাই ছিল আমার একমাত্র কাজ। আমার বয়স তখন 21-22 বছর। ওই বয়সে আমি কি বা করতে পারি? আমি ওই বয়সে ওইগুলো করতাম সবসময়। ওদিনকে রাত্রেবেলা দুধ বিক্রি করে বাড়িতে আসলাম। মাকে বললাম, মা, দুধ বিক্রি হয়ে গিয়েছে, আজকে একটু রয়নি, আজকে আমি বেশ খুশি। মা বলল, আয়, খাবার রান্না করেছি, কিছু একটা খেয়ে নে। মায়ের হাতে ওষুধপত্র এবং ওই দিনকার আনাজপত্র দেওয়ার পরে মা বেশ খুশি হলেন এবং আমাকে খাবারগুলো দিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে। আমি দ্রুত খেয়ে নিলাম, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল। আমরা গ্রামের ছেলে পেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। শুয়ে শুয়ে আমি চিন্তা করছিলাম, আমার আব্বা যদি বেঁচে থাকতেন, তিনি হয়তো আমাদেরকে আর একটু ভালো রাখতে পারতেন। এত কষ্টের মধ্যে আমাদের জীবনযাপন করতে হতো না, আমরা হয়তো একটু ভালো জীবনযাপন করতে পারতাম। তারপর আমাকে এত দুধ বিক্রি করে কষ্ট করতে হতো না। আগামীকালকে দুধ বিক্রি হবে তো, এটা চিন্তা করে আমাকে আগের দিন ঘুমাতে যেতে হতো। লালি আমাদের একমাত্র ভরসা, যে কিনা আমাদের দুধ দিয়ে আমাদের রোজিরুটি করে রেখেছে। ওদিনকে ঘুমের ঘরে পড়ে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে আবার একই নিয়মে দুধ বিলি করা চললো। সকালে উঠে লালিকে গোসল করাতাম, তারপর তাকে ভালো মতো ঘাস এবং ঘাড় পাতা দিতাম, দেওয়ার পরে তার দুধ দহন করতাম, তারপরে সেটা নিয়ে যোগান যারা দিত তাদেরকে দিতাম, এবং বাকিটা সাইকেলে করে বিক্রি করে দিয়ে আসতাম। এরকমভাবে আমার দিনকাল চলছিল এবং বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু সেইবারের সেই রাতটি আমাকে এক অন্য জগতের সঙ্গে কানেক্ট করে দিয়েছিল। আমি সেদিনকে দুধ দুহিয়ে বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল, মানে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তো ওই সময়টাতে আজকের দুধ সম্পূর্ণটা বিক্রি করতে হবে। আজকে প্রায় 7 কেজির মতো দুধ হয়েছে, এবং এই 7 কেজি দুধ আজকে বেশি হয়েছে। অন্যান্য দিন 3 কেজি 4 কেজির বেশি হতো না, তবে আজকে 7 কেজি হয়েছে। সম্ভবত লালি বড় হয়েছে, তাকে বেশি বেশি করে খাবার খাওয়াচ্ছি, এই জন্য আর কি। তো আমি আম্মাকে বললাম, আম্মা, দোয়া করো যেন আজকে সমস্ত দুধটুকু বিক্রি করে আসতে পারি, তা না হলে এত দুধ বেঁচে যাবে, আজকে বিক্রি করতে পারবো না। অন্যান্য দিন 3-4 কেজি বিক্রি করতে পারি না, 5 কেজি হলেও অনেক বেশি হয়ে যায়, কিন্তু আজকে 7 কেজি হয়েছে, এটা যেভাবেই হোক বিক্রি করে ফিরতে হবে। আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম যে সাইকেলটা নিয়ে একটু দূর গ্রামে যাই, যেখানে গেলে হয়তো দুধ বিক্রি করতে পারবো। এমনিতে একটু দেরি হয়ে গিয়েছে। বাজারের ওইখান থেকে প্রায় 2 কেজির মতো বিক্রি করলাম, আর আমার জোগানে ছিল 2 কেজি। আমি ওই 2 কেজি বেশ খানিক্ষণ পর্যন্ত দিলাম আর কি। বাকি ছিল 3 কেজি। এই 3 কেজি দুধ বা একটু বেশি ছিল, এই দুধটা আমি কোথায় বিক্রি করবো সেটা চিন্তা করছিলাম। আমি গ্রামে গ্রামে ঘুরলাম, ততক্ষণ সন্ধ্যা এবং মাগরিবের আজান পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি অনেকটা পথ পর্যন্ত সামনে চলে এসেছি এবং দুধ দুধ বলে চিৎকার করছি, কিন্তু কেউ আমার কাছে এসে দুধ কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে না। আমি বেশ ক্লান্ত হয়ে পড়লাম, এবং ক্লান্ত অবস্থায় ওইখানের একটি বট গাছের তলায় তেমাথা আছে, সেই তেমাথার তলায় বসে পড়লাম আর কি। মূলত ওই জায়গাটা আমাদের গ্রাম থেকে 4-5 গ্রাম পরে ছিল, এবং ওই জায়গাটা আমার পরিচিত, আমি চিনি। ওই বট গাছের গোড়ায় আমি বসে পড়লাম। বসে খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য একটু চোখটা বুঝলাম, কিন্তু ওই চোখ বোঝার কারণে যে কখন মাঝখানে 2-3 ঘন্টা পার হয়ে গিয়েছে
আমি সত্যিই খেয়াল করতে পারিনি। ওই অবস্থায় ঘুম থেকে উঠে আমি সামনের দিকে বা বাইরের আশেপাশে তাকিয়ে দেখি তখন আসমানে ভরা জ্যোৎস্না। জ্যোৎস্না তো ওঠে একদম মধ্যরাতে। তাহলে কি এখন মধ্যরাত হয়ে গিয়েছে? আশেপাশের গ্রামের সকলে ঘুমিয়ে পড়েছে এবং কেউ সেখানে জেগে নেই। আমি দ্রুত উঠলাম, উঠে সাইকেলটার উপরে চড়ে সাইকেলটা টান দিতে শুরু করলাম। নিশ্চয়ই আমার আব্বা আম্মা চিন্তা করছে, মা এবং বোন চিন্তা করছে। আমি বেশ খানিকক্ষণ খুব দ্রুত গতিতে সাইকেল চালালাম। সাইকেল চালানোর খানিকক্ষণ বাদে হঠাৎ করেই আমি যে গ্রামের মাঝখান দিয়ে ঢুকলাম, ওই গ্রামের ডান সাইডে জঙ্গলের পাশে একটা সুন্দর প্রাসাদ দেখতে পেলাম। এখানে তো এরকম কোনো প্রাসাদ আমি কখনো দেখি নাই। হয়তো হতে পারে, এদিক থেকে কখনো আসি না। আসলে এই রাস্তাটা আমার অপরিচিত ছিল। এই গ্রামের এই রাস্তা ধরে এর আগে খুব কম এসেছি আমি। হয়তো ছোটবেলায় বা বড় থাকতে এসেছি। জঙ্গলের মধ্যে এরকম রাস্তার পাশে এরকম একটা প্রাসাদ তো আমি কখনো দেখিনি। আমি ওই মুহূর্তে তখন হঠাৎ করে প্রাসাদের ওই যে অন্দরমহলের যে জানালা আছে, জানলার দিকে আমার নজর গেল। দেখলাম জানলার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং প্রাসাদের মধ্যে আলো জ্বলছে। প্রাসাদের ভেতরে মানুষজন আছে। নিশ্চয়ই এখানে কোনো মানুষজন বসবাস করে। আমি চিন্তা করলাম, এরা কি দুধ নিবে? এরা তো বড়লোক মানুষ, হয়তো দুধ নিতেও পারে। আমার দুধ তো খাঁটি, একটু বিক্রি করে ট্রাই করবো নাকি। আমি ওই অবস্থায় প্রাসাদের ভেতরে ঢুকলাম। গেটটা খোলাই ছিল। ভেতরে ঢোকার পর আমি বললাম, বাড়িতে কি কেউ আছেন? কারো কি দুধ লাগবে? আমার কাছে দুধ আছে। কেউ কোনো সাড়া শব্দ করলো না। এমনকি বারান্দায় যে মেয়েটি দাঁড়িয়েছিল সেও ভেতরে চলে গেল। আমি ওইখানে ওই কথা দুবার বললাম, কোনো সাড়া শব্দ নেই, কিন্তু ভেতরে আলো জ্বলছে এবং সেটা আগুনের মতো আলো, কোনো ডিজিটাল আলো নয়। আমি দুই দুইবার জিজ্ঞেস করে তখন চলে আসলাম, কারো কি দুধ লাগবে? আমার কাছে দুধ আছে। আমি যখন ফিরে আসলাম তখনই বিশাল আকৃতির সেই দরজাটা খুলে উঠল এবং এমনভাবে খুলে উঠল, একজন মহিলা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল, কে তুমি বাছা? এত রাতে এখানে এসে চিৎকার চেঁচামেচি করছো? এত রাতে তো এখানে কোনো মানুষ আসে না, তুমি কিভাবে আসলে? তোমার তো অনেক সাহস দেখছি। আমি বললাম যে, আসলে আমার কাছে কিছু দুধ আছে, বিক্রি করতে পারিনি তো, বেঁচে গিয়েছে। তবে বেশ ভালো দুধ। আপনি চাইলে দুধ নিতে পারেন, বেশ মজাদার দুধ। তিনি তখন বললেন, দুধ খেতে তো আমরা খুব পছন্দ করি। তোমার কাছে কতটুকু পরিমাণ আছে দেখি, এদিকে আসো। আমি সামনে গিয়ে গেলাম, আমার যে দুধের পাত্রটা আছে পাত্রটা নিয়ে। সামনে যাওয়ার পর ওই মহিলাটি তার সম্পূর্ণ শরীর ঢেকে রেখেছে কাপড় দিয়ে। মহিলাটির পেছনে একটি মেয়ে আসলো। মেয়েটির পরনে খুব সুন্দর একটি জামা এবং তার মুখটা নাকাব দিয়ে ঢাকা, কিন্তু তার চোখ দুটো এত মায়াবী দেখা যাচ্ছিল। তার চোখের দিকে তাকিয়ে আমি চোখটা আবার নিচের দিকে সরিয়ে নিলাম। মহিলাটি তখন আমাকে বললেন, দেখি তোমার দুধ কেমন। তাই বলে তিনি তার মুখের ঘোমটাটা সরালেন এবং মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না অন্ধকারে। তারপর সেই দুধের কন্টেনারটা ধরে একদম পুরো গালের ভিতর দিয়ে দিল। মনে হয় মুহূর্ত কয়েক সেকেন্ড লেগেছে। সম্পূর্ণ দুধটা খায়নি, অর্ধেকের একটু বেশি খেয়ে ফেলেছে। খেয়ে বলল, খুব মজাদার, আমাকে বাকিটুকু দিয়ে যাও। তাই বলে তিনি তার কোলের মধ্যে থেকে একটি পাত্র বের করলেন, যেন তিনি দুধ নিয়ে আসার জন্যই পাত্রটা নিয়ে এসেছিলেন। পাত্রের ভিতরে আমি দুধ ঢেলে দিলাম। তারপর সেই মহিলাটি বললেন, আগামীকাল থেকে প্রতিদিন 5 কেজি করে দুধ দিয়ে যাবে আমাকে, এবং এই দুধটুকু রাত্রেবেলা দিয়ে যাবে, দিনের বেলা আসবে না। সন্ধ্যার পর তুমি এখানে আসবে এবং কাউকে তুমি এই কথা বলবে না যে এই বাড়িতে তুমি দুধ দাও, ঠিক আছে? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম, কারণ একদিনে 5 লিটার দুধ বিক্রি হওয়া মানে অনেক বড় বিষয়। আমি তো প্রতিদিনই 5 কেজি দুধ বিক্রি করতে পারি না, আর সেখানে একদিনে 5 কেজি দুধ বিক্রি করতে হবে। আমার আনন্দের জন্য সীমা রইল না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে মেম সাহেব, আমি দিয়ে যাব। ওই মুহূর্তে মহিলাটি আমাদেরকে তাকিয়ে বললেন, ঠিক আছে, সোজা চলে যাও, আর টাকা তুমি আগামীকালকে পাবে, আজকে নয়। আমি বললাম, টাকাটা আজকে দিয়ে দিলে ভালো হয়, আমাকে বাজার করে তারপর বাড়িতে ফিরতে হবে। মহিলাটি বললেন, এখন রাত 12টা বাজে, এখন তুমি কোথায় বাজার খোলা পাবা? ঠিক আছে, তোমার যদি সেটাই দরকার হয়, আমি তোমাকে কিছু আনাজপাতি এবং বাজার সদাই দিচ্ছি, তাহলে কি তোমার হবে? তোমার কি কি প্রয়োজন তাই বলো। আমি বললাম, এটা দরকার। তিনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তারপর উনি ঘরের ভিতরে গেলেন। দরজাটা আস্তে করে আওয়াজে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ বাদে, মানে 5-7 মিনিট পার হয়েছে, মহিলাটি একটি ব্যাগ নিয়ে আমার সামনে আসলেন। ব্যাগের ভেতরে কি কি আছে আমি জানি না, তবে তিনি বললেন, এখানে তোমার জরুরতের সকল সামান আছে, এগুলো তুমি নিয়ে যাও, আর আগামীকালকে 5 কেজি দুধ দিয়ে যেও, আর প্রয়োজন মতো তুমি আমার কাছ থেকে জিনিস নিয়ে যেও, তোমার যা যা প্রয়োজন। তোমার যদি চাল, ডাল, তেল, নুন, আনাজপাতি, ওষুধপত্র যা কিছু লাগে আমি তোমাকে দেব, এবং তুমি দুধের বদলে সেগুলো নিয়ে যাবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে।
আমি খুব খুশি হয়ে গেলাম, কারণ ব্যাগের ভিতরে বেশ কিছু জিনিস ছিল। নিশ্চয়ই আমার দুধের থেকে বেশ ভালো জিনিস হবে। ওনারা বেশ বড় লোক এবং নিশ্চয়ই আমার দুধের থেকে অনেক বেশি জিনিস উনি দিয়েছেন আমাকে। সেটা ভেবে আমি খুশি হয়ে ব্যাগটা ঝুলিয়ে নাস্তে নাস্তে বাড়ির দিকে চলে আসলাম। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমি যখন আসছিলাম তখন আমার পেছন পেছন কেউ একজন আসছে, কারণ একটা সুঘ্রাণ আমার নাকে লেগে আছে সেই কখন থেকে। আর আমার সাইকেলটা মনে হচ্ছিল বেশ ভারী, আমার ক্যারিয়ারের উপর কেউ একজন বসে আছে তেমন মনে হচ্ছিল। পরে ভাবলাম না, এরকম কোনো কিছু না। আমি সাইকেল চালিয়ে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে আমি মাকে সাইকেলের বেল দিতেই মা ঘর থেকে বেরিয়ে আসলেন। মা বলল, আব্বা এত দেরি করলি কেন? তোর জন্য সেই কখন থেকে বসে আছি, আমি তো এক পাতা চোখে দু চোখের পর ত্যাগ করতে পারি নাই। আমি বললাম, আম্মা একটু দেরি হয়ে গেছে, আর তাছাড়া দেরি হয়ে ভালোই হয়েছে। আজকে দুধের একটা বড় অর্ডার পাইছি, প্রতিদিন 5 কেজি করে দুধ দিতে হবে ওনাদেরকে। ওনারা প্রতিদিন 5 কেজি করে দুধ দিবে আমার কাছ থেকে, বদলে ওনারা টাকাও দিবে, আবার চাইলে খাবার দাবার বা আনাজপাতিও নিতে পারবো। আম্মা বেশ খুশি হয়ে গেল। আমাকে দ্রুত গামছাটা দিয়ে বলল, তাড়াতাড়ি গোসল করে আয়, এখানে আমি খাবার দিচ্ছি বারান্দায়। গোসল করে এসে দেখি আম্মা খাবার বেড়েছে। ছোট বোন ঘুমিয়ে পড়েছে খেয়ে। আমি আম্মাকে আমার সঙ্গে বসে খাচ্ছি এবং তিনি আমাকে বাতাস করছেন আর খাইয়ে দিচ্ছেন, মানে উঠিয়ে দিচ্ছেন। আমি আম্মাকে সমস্ত ঘটনা বললাম। আমার ব্যাগ থেকে জিনিসপত্র আমাকে বললো, এত জিনিসপত্র দিয়েছে ওনারা? অনেক জিনিসপত্র এর ভিতরে? আমি বললাম, হ্যাঁ আম্মা, অনেক জিনিস দিয়েছে। 3 কেজি দুধ নিয়েছে মোটে। ওনারা অনেক বড় লোক তো। আমি আনাজপাতির কথা যখন বললাম তখন ওনারা ভেতর থেকে জিনিসটা এনে দিল। নিশ্চয়ই ওনারা অনেক বড় লোক, ওনাদের ঘরে অনেক আনাজপাতি আছে। তবে ওই আনাজপাতির ধরনটা আলাদা। যে পাত্রে বা যে জিনিস সাথে রাখা, সেটা আমাদের সাধারণ যে দোকানে ব্র্যান্ড কিনতে পাওয়া যায় ওই সমস্ত ব্র্যান্ড বা ওরকম কোনো কিছু না। একটু ভিন্ন টাইপের আনাজপাতি, তবে খুব মজাদার এবং সুস্বাদু। পরের দিন খেয়ে আমরা টের পেলাম। ওদিনকে খাওয়া দাওয়া শেষ করতে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর পরের দিন সন্ধ্যাবেলা আবার ওই বাড়িতে দিয়ে আসার কথা ছিল। সকালবেলার দুধগুলো আমি দোহালাম না, দহিয়ে, কারণ আমাকে 5 লিটার হতে হবে। সকালবেলা দোহালে 5 লিটার হয়তো হবে না। যতটুকু পরিমাণ যোগান দেওয়া ছিল আশেপাশে ততটুকু পরিমাণ আমি যোগানের দুধ দিয়ে দিলাম। আর বিকেলবেলা 5 লিটার যেভাবেই হোক হতে হবে। আমি বিকেলবেলা যখন দুধ দোহালাম তখন ওলানে বাটে দুধ যেন একদম ধরছিল না। আমি দুধটা দোহালাম এবং বিকেলবেলা দুধ হলো প্রায় 7.5 কেজি থেকে 8 কেজির মতো। আমি সেটা মাপলাম এবং অনেকটা দুধ হয়েছে। আমি যাওয়ার সময় আমাদের যে বিকেলবেলা জোগান নেই তাদেরকে 2-3 কেজির মতো দিয়ে দিলাম। আর বাকি যে 5 কেজি আমি ওই কন্টেইনারে বা যে পাত্রতে আমি ওইখানে নিয়ে যেতাম, সেই পাত্র আমি রেখে দিলাম। রেখে সঙ্গে সঙ্গে আমি সন্ধ্যার পরে ওই বাড়িতে যাওয়ার জন্য চিন্তা করলাম। তখন রাত 8টা বাজে, সন্ধ্যা লেগে এসেছে, মাগরিবের নামাজ শেষে ঈশার আজান দিবে আর কি। তো ওই অবস্থায় আমি সেখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। বাড়ির গেটটা বন্ধ করা। ঈশার আজান দেওয়ার পরপরই বাড়ির গেটটা আচমকা খুলে গেল। এতক্ষণ খুলছিল না, আমি বেশ খানিক্ষণ নক করেছি। বাড়ির গেটটা খোলার পরেই আমি ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওইখানে যখন দাঁড়ালাম তখন ভেতর থেকে একটি আওয়াজ আসলো। একটি নূপুর পরা কেউ একজন এগিয়ে আসছে আমার দিকে। নূপুরের শব্দ ঝনঝন করছে। দরজার কাছে আসতেই একটা মায়াভরা কণ্ঠে একটি মেয়ে বলে উঠল, মা তো আজকে বাসায় নেই, আপনি দুধের পাত্রটা এখানে রেখে যান, মা আসলে তখন তিনি নিয়ে নিবেন। মেয়েটি যখন ঝমঝম করে নূপুর পরে আমার দিকে এগিয়ে আসছিল তখনই আমার কেমন যেন শুনতে ভালো লাগছিল। আমি বললাম যে পাত্রটা আমি রেখে যেতে পারবো না, সকালবেলা আমার প্রয়োজন হয়। আপনি এক কাজ করুন, আপনি একটা পাত্র নিয়ে এসে আমার কাছে দিন, আমি দরকার হলে সেখানে দিয়ে দিচ্ছি। টাকা না হয় আগামীকালকে নিব, আমার আজকে আর টাকার প্রয়োজন নেই। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। মেয়েটি ভেতরের দিকে চলে গেল, আবার পা ঝমঝমিয়ে ভেতরের দিকে হাঁটছে। তার পরনে পায়েল বা নূপুর পরা। নূপুরের শব্দ পুরো চারিদিকে একদম ঝনঝন করছে। মেয়েটি ভেতরে গেল। প্রায় 5 মিনিট পর মেয়েটি আবার ফিরে আসলো। ঝনঝন করে সে আবার আসছে। এসে সে বিশাল আকৃতির দরজাটা হালকা করে খুলে সে যখন আমার সামনে দাঁড়ালো, পেছনে একদম জমকানো আলো। তার মা যখন গতদিন বেরিয়েছিল তখন এত আলো ছিল না, কিন্তু এই তীব্র আলোতে আমার চোখ যেন ঝলসে যাচ্ছিল। আমি চোখটা নিচের দিকে নামিয়ে নিলাম। মেয়েটা অন্ধকার ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে। তার পরনে খুব সুন্দর গোলাপি এবং সাদা রঙের একটি জামা এবং তার হাতে একটি পাত্র। তার পরনে খুব সুন্দর অলংকার এবং তাকে দেখতে খুব মায়াবী লাগছে। তার চেহারা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে খুব সুন্দর লাগছে তাকে দেখতে। এবং আমি তখন বললাম, দিন, পাত্রটা দিন। আমি যখন পাত্রটা নেওয়ার জন্য তার কাছে এগিয়ে গেলাম তখন তার শরীর থেকে একটা আলাদা খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, এত চমৎকার ঘ্রাণ। আমি জিনিসটা নিয়ে তার হাতে দুধের পাত্রটা রেখে আমি দুধগুলো ঢালতে লাগলাম। মেয়েটা তখন আমাকে বলল, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম হাসান। মেয়েটি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো, তাকিয়ে বলল, খুব সুন্দর নাম,
আপনি কি প্রতিদিন আমার এখানে দুধ দিতে আসেন? আপনার এই গরুর দুধটা খুব মজার। গতদিন আমি খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি একটু বেশি করে দিয়ে যাবেন, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিয়ে যাব। প্রতিদিন এই সময় তো দিয়ে যাই, আগামীকালকে আবার আসব, আপনি দুধটা রাখুন। মেয়েটা পাত্রটা নিয়ে তারপর বলল, আপনাকে ধন্যবাদ। তাই বলে সে ঘরের ভিতর ঢুকে গেল এবং দরজাটা ঠাস করে লেগে গেল। আমি ওই অবস্থায় তখন সাইকেলটা নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। এত বড় হাভেলি, তারা নিশ্চয়ই টাকা মেরে দিবে না, নিশ্চয়ই আগামীকালকে টাকা দিয়ে দিবে। তারপর আমি ওদিনকে বাড়িতে চলে আসলাম। আসার পথে আজকে আমার কেন যেন মনে হচ্ছিল সাইকেলটা বেশ ভারী এবং পেছনে কেউ একজন বসে আছে। আমি কয়েক দফা পেছন দিকে তাকালাম, কিন্তু কোনোভাবে কাউকে আমি খুঁজে পেলাম না। ওই অবস্থায় আমি আমার সুন্দর দিন কাটছিল। প্রতিদিন আমি দুধ দিতাম এবং আমার কাছে খুব ভালো লাগতো। ওই অবস্থায় আমি কয়েকদিন পর আবার দুধ দিতে গেলাম সেখানে, মানে আবার প্রতিদিন তো দুধ দিতাম আমি, সেখানে আমি দুধ দিতে গেলাম। দুধ দিয়ে ফেরার পথে ওদিনকে কেন যেন সাইকেলটা একটু বেশি ভারী মনে হচ্ছিল এবং রাতও হয়ে গিয়েছিল। আমি সাইকেলটা খুব দ্রুত গতিতে চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে চালাতে পারছিলাম না। অনেক কেউ যেন পিছন থেকে ঠেসে ধরে রেখেছিল। আমি ওই হাভেলি পার হয়ে যখন সামনের দিকে আসলাম, আসা মাত্রই আমি খেয়াল করলাম আমার সাইকেল আর সরছে না কোনোভাবে, পেছন থেকে কেউ একদম টেনে ধরে রেখেছে। আমি তখন বলে উঠলাম, কে কে আমার সাইকেল টেনে ধরেছে, কে, ছেড়ে দাও আমাকে। কিন্তু কেউ কোনো সারা শব্দ করছিল না। আমি যেন আয়তাল কুরসি পুরো কুলাতে পারছিলাম না। ভয়ে আমি তখন সাইকেলটা নিচে ফেলে দিলাম, ফেলে দৌড়াতে শুরু করলাম। তারপর পেছন থেকে একটি অট্ট হাসি আমার কানে ভেসে আসলো। কিসের হাসি আমি জানি না, তবে আমি সাইকেলটা যখন ফেলে দৌড়াচ্ছিলাম তখন মনে হচ্ছিল সেই হাসিটা আমার সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে আসছে। কিছুটা সামনে আসতেই আমাদের গ্রামের দবির চাচাকে দেখতে পেলাম। দবির চাচা বললেন, কি হয়েছে তোর, কোথায় যাচ্ছিস? আমি বললাম, কাঁচা কিছু না। তারপর চাচাকে নিয়ে সঙ্গে সঙ্গে সাইকেলটা নিয়ে আসলাম। নিশ্চয়ই কোনো ভূত প্রেতের পাল্লায় পড়েছিলাম, এটা ভেবে আমি তখন সাইকেলটা নিয়ে খুব দ্রুত গতিতে চলে আসলাম। তারপর ভাবলাম যে আগামীকালকে আর আমি যুদ্ধ দিতে যাবো না, কারণ ওই হাভেলিটা অনেক দূরে এবং অনেক ভোরো জায়গায়, মানে গ্রামের একদম শেষ প্রান্তে। ওই জায়গাটা আমি যাব না, গেলে হয়তো ওই জায়গাটা কোনো ভূত প্রেত বা অন্য কোনো কিছু আছে। ওই ভয়ে আমার জ্বর চলে আসলো। কিসের ভয় ছিল বা কি ছিল আমি জানি না, তবে সত্যি কথা ওই কারণে আমার ভয়ে জ্বর চলে আসলো। আমি বাড়িতে এসে দিনকে জ্বরে কাতরাতে লাগলাম, শরীরটা খুব খারাপ ছিল। এমনকি আমি লালিকেও খাবার খাওয়াতে পারলাম না। লালিকে যদি খাবার না খাওয়ায় তাহলে সে দুধ দিতে পারবে না, আর সে কখনোই কাউকে দুধ না দিলে আমার হয়তো বেচা বিক্রি হবে না। অসুস্থ থাকলে সবই একদম খাওয়া দাওয়া বন্ধ। আমি যে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। প্রায় 3 থেকে 4 দিন আমি সম্পূর্ণরূপে অসুস্থ থাকলাম। এত পরিমাণ অসুস্থ যে আমি বলে বোঝাতে পারবো না। 3-4 দিন সম্পূর্ণরূপে অসুস্থ থাকার পরে 4th দিনের মাথায় আমি খানিকটা সুস্থ হয়ে উঠলাম এবং ওই অবস্থায় আমি উঠে লালির যত্ন করতে লাগলাম। আমার মা বলছিল, তুই নিজের যত্ন কর, লালির যত্ন পরে করা যাবে, নিজের যত্ন করে তারপর দেখ কি হয়। আমি বললাম, না মা, লালি তো এই কয়েকদিন না খেয়ে একদম শুকিয়ে গিয়েছে, ওর দুধ না হলে আমরা কিভাবে আমাদের সংসার চালাবো বলো তো। মা বলল, যেটা দেখা যাবে তুই এটা করিস না তো। সারাদিন ভরে আমি লালি যত্ন করতে লাগলাম। যত্ন করলাম বলেই বিকেলবেলা প্রায় কিছুটা দুধ হলো এবং যে দুধটা আমি পাত্রে রেখে, সন্ধ্যা তখন লেগে গিয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে, পাত্রে রেখে আমি ঘরের ভিতরে আসবো, মানে পাত্রটা ভরে আমার ঘরের বারান্দায় রেখে আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। মাগরিবের আজান পার হয়ে মানুষজন নামাজ পড়তে চলে গিয়েছে, চারদিকে অন্ধকার একদম ঘুটঘুটে। আমি ঘরের ভিতর ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। আমার চোখ যেন আকাশে উঠে গেল। আমি দেখতে পেলাম আমার চোখের সামনে একটি মেয়ে শূন্যে ভাসছে। মেয়েটি প্রায় মাটি থেকে 2-3 হাত ওপরে ভেসে আছে। তার শরীরে চকচক করে আলো জ্বলছে এবং সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তার চুলগুলো সোনালী রঙের, পরনে সাদা এবং বেগুনি রঙের একটি জামা, এবং মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে এবং বলছে, তুমি আমাকে আমাদের বাড়িতে দুধ দিতে কেন যাও না? আর তুমি আমাকে কেন দুধ দাওনি? এই সুস্বাদু দুধ আমাকে 3-4 দিন খেতে থেকে বঞ্চিত রেখেছ। আমি কখনোই এটা ভাবিনি। আমি এটা দেখে ভয়ে একদম শিহরিত হয়ে যাচ্ছিলাম। কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওই মুহূর্তে আমি তখন বললাম, কে 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 আপনি? মেয়েটি তখন বলল, আমাদের বাড়িতে তুমি প্রতিদিন দুধ দিতে যাও, তোমার মনে নেই? আমি কে তুমি জানো না? খবরদার এখান থেকে যাবে না, দাঁড়াও এখানে। কেন আমাদের বাড়িতে যাও না? আমি তখন বললাম, আমি অসুস্থ ছিলাম, এই জন্য আমি দুধ দিতে যাই না। কি 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 কিন্তু কিন্তু আপনি কে? মেয়েটি তখন আবার অট্ট হাসিতে ফেটে পড়ল এবং বলল, আমি কে তুমি বুঝতে পারছো না? মেয়েটির চোখ দিয়ে জলজল করে আলো জ্বলছে। এই চোখ দুটো আমার চেনা, খুব পরিচিত। এই চোখ দুটো তো আমি সেই হাবিলিতে দেখেছি। চোখ, চেহারা, এই সুন্দর জামা কাপড়, এরকম সুন্দর সুগন্ধি ওই মেয়েটার ঘ্রাণ থেকে আসতো, শরীর থেকে আসতো। মেয়েটা তাহলে কে? আমি বললাম, আপনি কে? মেয়েটা বলল, আমি কে তুমি জানো না? আমি একটি জিন্নাত, আমি একটি জিন মেয়ে। তুমি যে বাড়িতে দুধ দিতে যাও সে বাড়িতে আমরা বসবাস করি এবং আমরা জিন।
ওইটা শুনে আমার গলা শুকিয়ে আসলো। আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি তখন তাকে বললাম, না না, এটা হতে পারে না। তাই বলে আমি ঘর থেকে বাইরে বের হতে আসতে লাগলাম, কিন্তু ঘরের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। মেয়েটা আমাকে বলল, তুমি ভয় পেও না, আমি জানি তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ, তবে আমাকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই হাসান। আমার নাম কণা, আমি একটা পরী। আমি ওইখানে আমার পরিবারের সঙ্গে বসবাস করি, ওই হাবেলিতে। হাবেলিটা দিনের বেলা দেখা যায় না, তবে রাতের বেলা আমি ওইখানে থাকি, এবং ওইটা শুধুমাত্র তুমি একা দেখতে পাও, কারণ তুমি আমাদেরকে দুধ দিয়ে আসতে যাও, সেজন্য তুমি আমাদেরকে একা দেখতে পাও। তবে তুমি হয়তো জানো না যে আমরা জিন এবং পরী, এবং আমি নিজে একটা পরী। আমি তোমার দুধ গত 3-4 দিন ধরে মিস করেছি, এবং এত পরিমাণ ভালো লেগেছে ওই দুধ আমার, যে ওই দুধ খাওয়ার জন্য আমি পাগল হয়ে গিয়েছি। আমি তোমার পেছন পেছন তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছি। আমি তখন সম্পূর্ণ ঘটনা কণা নামে সেই পরী মেয়েটাকে বলতে লাগলাম এবং খুলে বললাম। সে তখন আমাকে বলল, এই ব্যাপারটা তাহলে নিশ্চয়ই ওই বদমাইশ ছোট্ট বাচ্চা জিনটা এই কাজটা করেছে। আমি বললাম, বুঝতে পারছি না। মেয়েটি তখন বলল, আমাদের বাড়িতে আমার এক ভাতিজা আছে, মানে ও বেশ দুষ্ট একটা জিন। ও নিশ্চয়ই তুমি যখন দুধ দিতে যাও তখন দোতলার ছাদ থেকে দেখে, এবং তোমাকে দেখে ও নিশ্চয়ই তোমাকে ভয় দেওয়ার চেষ্টা করে। তোমার সাইকেলের পেছনে চড়ে অনেক দূর পর্যন্ত যায়। এটা নিশ্চয়ই ওর কাছে ভালো লাগে, এবং সেদিনকে নিশ্চয়ই তোমাকে ও ভয় দেখিয়েছে, যার কারণে তোমার জ্বর হয়েছে। আমি ওকে দেখে নিব, আগে আমি বাড়িতে ফিরি তো। আমি মেয়েটাকে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। মাটি থেকে প্রায় কয়েক হাত উপরে সে শূন্য ভেসে আসে। তার শরীরে এক ধরনের সুন্দর জামা পরা, তার শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে, তার চোখ দুটো একদম মায়াবী সুন্দর, চুলগুলো আসমানে বাতাসে ভাসছে, এবং তার দিকে তাকিয়ে আমি যেন অবাক হয়ে যাচ্ছি। আমি তাকে বলে উঠলাম যে, সত্যি কি তুমি একটা পরী? মেয়েটি বলল, হ্যাঁ আমি সত্যি একটা পরী, এবং তোমার এই সুস্বাদু লালির দুধ দাও না বলে আমি কয়েকদিন ধরে একদম শুকিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি দুধ নিয়ে আসো, আমি দুধ খেতে চাই। আমি বারান্দা থেকে দুধের কোটাটা নিয়ে আসলাম, মানে কন্টেনারটা যেটা আর কি। গত কয়েকদিন দুধ আম্মাই দুইয়েছে, এবং আশেপাশের বাড়ি যে দুধের যোগান আম্মাই দিয়ে গিয়েছে, কিন্তু কষ্ট করে আমাকে হয়তো এগুলো করতে হবে। আম্মা করেছে, এই জন্য আমার খুব খারাপ লাগছিল। দুধ খুব একটা হয়নি, 4-5 কেজি হয়েছে। আমি বললাম যে সবটা খেও না, কিছু অর্ডারের দুধ আছে, সেগুলো দিতে হবে। তিনি তখন বললেন যে আজকে থেকে লালির ওলানে বা বাটে অনেক দুধ হবে, এবং সেটা আমি করে দিব, এবং লালির ওই মিষ্টি দুধগুলো আমিই খাবো। আর যতটুকু তোমার প্রয়োজন হয় তুমি রেখে বাকিটুকু আমার জন্য রেখে দিবে। আমি যখন ওই বড় দুধের কৌটাটা তার হাতে দিলাম, সে দুধের কৌটাটা ডকডক করে গিলে প্রায় 4 লিটার বা 4 কেজি দুধ সম্পূর্ণটা খেয়ে ফেললো। এক ফোঁটাও রাখলো না, একদম পুরো চেটে ফুটে শেষ বিন্দু পর্যন্ত খেয়ে ফেললো। খেয়ে আমাকে বলল, উফ কি গরম দুধ, কি মজা! আমার কাছে এত মজা লেগেছে। এই লালের মজা এবং গরম দুধ আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রতিদিন এই দুধ খেতে আসবো। কালকে থেকে কিন্তু দুধগুলো দিয়ে আসবে, ঠিক আছে? তখন সেই পরিমেয়টা আমাকে বলে উঠল, না না থাক, প্রয়োজন নেই। দুধগুলো আমি কালকে থেকে একা একা খেতে আসবো, এখানেই আসবো সন্ধ্যার পরে, ঠিক আছে? আমার জন্য তুমি আলাদা করে সাইড করে রাখবে, এবং যখন দুধ হবে তখন তুমি কিন্তু এটা আলাদা করে রাখবে। আমার কাছে খুব মজা লাগে, লালির এই কাঁচা এবং গরম দুধ খেতে আমার কাছে খুব ভালো লাগছে। তাই বলে মেয়েটি আমাকে বলল, ঠিক আছে তুমি থাকো, এবং হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল, যেন একদম অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে যাওয়ার পর আমি আশেপাশে কোথাও মেয়েটাকে খুঁজে পেলাম না, এবং যাওয়ার আগে মেয়েটা আমাকে কিছু স্বর্ণ মুদ্রা আমার বিছানার উপর দিয়ে গেল। বিছানার উপর এমনভাবে স্বর্ণ মুদ্রাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখে যেন মনে হচ্ছিল ওইগুলো কোনো স্বর্ণ মুদ্রা নয়, তবে আসলে এই এক একটা স্বর্ণ মুদ্রার দাম এত পরিমাণ যে আমার সারা জীবনের ইনকামের থেকে অনেক বেশি। পুরো স্বর্ণ দিয়ে মোড়ানো প্রায় অনেকগুলো স্বর্ণ মুদ্রা বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন মনে হচ্ছে আসমান থেকে এই স্বর্ণ মুদ্রাগুলোর বৃষ্টি হয়েছে। আমি সেগুলো কুড়িয়ে নিলাম। সত্যি অনেক দামি জিনিস ছিল। কুড়িয়ে নেওয়ার পর আমি পরীটাকে আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। এদিক ওদিকে খোঁজাখুঁজি করার পর আমার যেন সত্যি অনেক আনন্দ হচ্ছিল, অনেক খুশি মনে আমি যেন ওই জিনিসগুলো কুড়াতে লাগলাম, এবং জিনিসগুলো কিভাবে বিক্রি করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আমার কপাল কি তাহলে খুলে গিয়েছে? আমার মনের মধ্যে ভয়ও লাগছিল, আবার এদিক দিয়ে খারাপও লাগছিল যে কি করব। আনন্দও লাগছিল অনেকটা, আনন্দের যেন সীমা হইল না। আমি অনেকক্ষণ সেখানে বসে রইলাম। বসে তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। আম্মা প্রায় রাত 9টা-9:30টার দিকে ডাকতে আসলো। আম্মা আমাকে বলল, কিরে খাবি না? আমি বললাম না, খুশিতে আমার পেট ভরে গিয়েছে। ওদিন তো ওরকম ভাবে খুব ভালোভাবেই কাটলো। এর পরের দিন থেকে আমার প্রায় নিয়মিত রুটিন হয়ে গেল। পরিমেয়টা আমার কাছে আসতো এবং এসে আমার কাছ থেকে দুধ খেত, এবং আমার কাছে কিছুক্ষণ বসে গল্প করত, এবং বলতো লালির দুধ কিন্তু খুব মজা, এবং ও বলতো যে যখন তুমি দুধ দোহাবে তখন আমাকে ডাক দিও। আমি প্রথম অর্ধেক কিছুটা দুধ দোহাতাম,
বিকেলের দিকে দুধ দহিয়ে ওইটা আশেপাশের যে বাড়িঘর দূর আছে যেখানে আমি মূলত ওই যোগান এর দুধ ছিল, সেই যোগানের দুধটা দিয়ে আসতাম। সেই জায়গাটা মূলত হচ্ছে গিয়ে ওই যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দিয়ে আসতাম। আর রাত্রে 8টা মানে এশার আজানের পরে ওই মেয়েটা আমার কাছে আসতো প্রত্যেক দিন, এবং আমি এশার আজানের পরে নামাজ পড়ে ওই গোয়াল ঘরে ঢুকতাম, এবং ওই সময়টা আমি দুধ ধোয়াতাম, এবং সেই কণা নামের পরি মেয়েটা আমার পাশে বসে থাকতো এবং বসে গরম দুধ খাওয়ার জন্য অপেক্ষা করতো, এবং বলতো এই দুধটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগে, আমার খুব আনন্দ লাগে এই দুধটা খেতে। লালি তখন খুব বেশি দুধ দেওয়া শুরু করলো। আমি বিকেলবেলা প্রায় 5 লিটার দুধ বা 5 কেজি দুধ দুহিয়েছি, এবং সেটা আমি হাটে বিক্রি করেছি, পাশাপাশি আমার আশেপাশের যেসব জায়গায় যোগান ছিল সে সমস্ত জায়গায় বিক্রি করেছি। এবং এবার যখন আমি দুধ ধোয়ানোর জন্য উঠলাম, সেখানে আমি দেখলাম প্রায় আরও 5 কেজি দুধ হয়েছে। আগে তো শুধুমাত্র সকাল এবং বিকাল মিলিয়ে আমি 10 কেজি দুধ ধোয়াতে পারতাম না, সেখানে শুধুমাত্র এক বিকেলবেলা বা সন্ধ্যার পরেই প্রায় 10 কেজি দুধ হচ্ছে। ধোয়াতেই থাকলাম, প্রায় আরও অনেক বেশি দুধ আসছে। আমি যত বেশি দুধ ধোয়াচ্ছি না কেন তত বেশি দুধ আসছে। তখন কণা আমার দিকে তাকিয়ে হেসে বলল, আমি আমার জাদু শক্তি দিয়ে লালের ওলানে বা বাটে এত বেশি দুধ এনে দিয়েছি যে ওর দুধ প্রতিদিন এত বেশি হবে, এবং তোমাকে এইসব বিষয় নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না। তুমি চাইলে সকালবেলা দুধ অন্য জায়গায় বিক্রি করতে পারো, কিন্তু বিকেলবেলার এই দুধটুকু আমার জন্য রেখে দিও, এবং আমি এটা খাবো। আমার কাছে খুব খুব মজা লাগে এই দুধটা। কণার এই কথা শুনে আমি খুব আনন্দ পাচ্ছিলাম, এবং সত্যি কথা আমার ঘর সংসার এবং প্রত্যেকটা জিনিস আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আমার মা আগে সবসময় সুস্থ থাকতো, তবে কণা আসার পর থেকে আমার মা কেমন যেন অসুস্থ থেকে সুস্থ হয়ে যেতে লাগলো। আগে অসুস্থ থাকতো, আমার সংসার যেন আগের থেকে অনেক বেশি ফুলে ফেঁপে উঠলো, এবং আগের থেকে অনেক বেশি আনন্দ করতে লাগলাম আমরা। ওদিনকে সন্ধ্যার পরে দুধ খাওয়ার পরে আমাকে কণা বলল, আজকে কি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে সাইকেলে করে? আমি বললাম যে কোথায় যাবে তুমি? তখন কণা বলল, চলো আজকে তোমাকে আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই, যে জায়গাটায় আমার খুব পছন্দের, তোমাদেরই গ্রামের, তবে অন্যরকম একটা সৌন্দর্য দিয়ে ঘেরা। তোমার সাইকেলে চলে যাব, ঠিক আছে? রাত্রির সময় 9টা বাজে, আর ওই সময়কার 9টা মানে অনেক রাত। আমি ওইখানে কণার সঙ্গে বসে আছি। কণা আমার সাইকেলের পেছনে বসে এতদূর পর্যন্ত এসেছে। ও যখন সাইকেলের পেছনে বসেছিল তখন সাইকেলটা একটু ভারী ভারী লাগছিল, এবং বেশ খানিকটা অন্যরকম লাগছিল, তবে বেশ ভালোই লাগছিল। সাইকেলের ক্যারিয়ারের উপর বসে কণা আমার কোমরে হাত দিয়ে বসেছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। আমি যখন ওই অবস্থায় কণাকে নিয়ে সেই জায়গায় আসলাম, জায়গাটা বেশ অপরিচিত ছিল এবং খুব সুন্দর জায়গা ছিল। এরকম জায়গায় এটাকে আমি কখনো দেখিনি। কণা তখন বলল, এটা আমার খুব পছন্দের জায়গা, মাঝে মধ্যে এখানে আমি আসি, এবং এখানে এসে আমি গল্পগুজব করি, খুব ভালো লাগে আমার কাছে। সত্যি কথা বলতে আমার অনেক পছন্দের জায়গা। কণার সঙ্গে ওখানে আমি সময় কাটাতে লাগলাম, এবং ওই দিনকের পর থেকে কণা প্রত্যেক দিন আমার কাছে দুধ খেতে আসতো, আমার সঙ্গে গল্প করতো, ওদের দেশের গল্প আমাকে বলতো, ওরা কিভাবে সেখানে থাকে, পরীর জগৎ দেখতে কেমন, পরীরা কেমন হয়, বা ওরা কিভাবে থাকে, এই সমস্ত জিনিসগুলো আমাকে এক এক করে বলতে লাগলো, এবং আমার কাছে সত্যি এই জিনিসগুলো খুব ভালো লাগতে শুরু করলো, যা কিনা আমার আনন্দের সীমা আর অনেকখানি বাড়িয়ে দিল। কারণ ওর কাছে ওই গল্পগুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগতো, এবং দেখতে দেখতে কবে যে আমাদের বন্ধুত্ব হয়ে গেল আমি বুঝে উঠতে পারলাম না। কণা তখন আমাকে বলল, সত্যি কথা হাসান, তোমার সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে, এবং আমাদের বন্ধুত্ব সত্যি অনেক দুর্দান্ত এবং দারুণ। ওর সঙ্গে আমার প্রতিদিন এরকমভাবে দেখা হতো, এবং প্রতিদিন আমি ওকে দুধ খাওয়াতাম দহিয়ে। আমার গরুর দুধ এত বেশি হতে লাগলো যে সকালবেলায় আমি প্রায় 10 থেকে 15 কেজি দুধ পেতাম। মানুষজন অবাক হতো, একটা দেশি জাতের গরুর এত দুধ কিভাবে হতে পারে? একটা দেশি জাতের গরুতে এত দুধ হয় না। সাধারণত অস্ট্রেলিয়ান বা সিজারিয়ান গরুর এত বেশি দুধ হয়। সকালবেলা 15 কেজি ধোয়াচ্ছি, বিকেলবেলা 15 কেজি ধোয়াচ্ছি, এটা তো বেশ আশ্চর্যের বিষয়। আমি নিশ্চয়ই আশ্চর্য হয়ে যেতাম। আমি আমার মাকে আমার গরুর কাছে যেতে দিতাম না, কারণ মা নিশ্চয়ই সন্দেহ করতো এবং বলতো যে গরুর দুধটা আমি কোত্থেকে পেয়েছি বা কোত্থেকে আনছি আমি। এই সন্দেহটির থেকেই আমি তখন মাকে বললাম, মা তুমি চিন্তা করো না তো, যা হচ্ছে বেশ ভালোই তো হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বেশ ভালো দুধ দিচ্ছে। লালিকা আগে আমি ঘাস কিনে খাওয়াতে পারতাম না, তবে কণা আসার পর থেকে আমি তাকে কাঁচা ঘাস কিনে খাওয়াতাম, কারণ আমার দুধের আমদানি যে অনেক বেশি ছিল। সকালবেলা আমি দুধ কয়েকটা মিষ্টির দোকানে দিতাম। আমাদের গঞ্জে কয়েকটা মিষ্টির দোকান আছে, সেখানে আমি অর্ডার নিয়ে সকালবেলা সেখানে দুধ দিয়ে আসতাম, এবং প্রতিদিন তারা 10 কেজি করে দুধ দিত। ওরকমই একটি দুধের দোকান ছিল আমাদের ওইখানে। এক মেম্বার ছিলেন, মেম্বারের মিষ্টির দোকান। মেম্বার বেশ বড় লোক, এবং তেনার মিষ্টির দোকান আছে ওইখানে।
এবং তিনি ওই দোকান বংশ পরম্পরায় পেয়েছে। তবে উনি এলাকার মেম্বারিও করেন এবং বেশ প্রভাবশালীও লোকও। ওদিনকে সকালবেলা আমার সঙ্গে কণা ছিল এবং কণা আমাকে বলল, চলো আজকে তোমার সঙ্গে আমি সাইকেলে আবার বের হব। উনি আমাকে দেখে বললেন, কিরে হাসান, তুই দুধে পানি মেশানো শুরু করছিস কিসের জন্য? তখন কণা আমার পেছনে বসেছিল। আমি ওকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আর কেউ ওকে দেখতে পাচ্ছিল না, অদৃশ্য অবস্থায় ছিল ও আর কি। তো ওই অবস্থায় আমাকে তখন বললেন, হাসান তুই কিন্তু দুধে পানি মেশানো শুরু করেছিস, দুধ আজকাল ভালো হচ্ছে না। আমার ভীষণ রাগ হয়ে গেল। আমি বললাম, না না মেম্বার সাহেব, আমি দুধে একদমই পানি মিশাই না। তখন তিনি বললেন, তোর এতটুকু একটা গরুর এত দুধ হচ্ছে কিভাবে? নিশ্চয়ই পানি মিশিয়ে তুই নিয়ে আসছিস। আমি বললাম, না এরকমটা কিছু না। তখন সে আমার বাপ মা তুলে উল্টাপাল্টা গালাগালি শুরু করলো। বেশিষ্ট দুধ তোর বাপ চুরি করতো, তোর মা এরকম খারাপ, হ্যানত্যান এরকম কথা বলে আমাকে প্রায় একদম রাগিয়ে দিচ্ছিল। কিন্তু আমি তাকে কিছু বলতে পারলাম না, কারণ তিনি আমাদের অঞ্চলের মেম্বার এবং অনেক বড় এবং খুবই সুপ্রিম লোক। তাকে আমি রাগের ঠেলাও কিছু বলতে পারলাম না। ওই অবস্থায় তখন আমার পেছনে বসে থাকা কণা বলে উঠল, পরি মেয়েটা, দাঁড়াও, মেম্বারকে আমি মজা দেখাচ্ছি। এই কথা বলতেই মেম্বারের হাতে যে চায়ের কাপ ছিল, সেই চায়ের কাপটা সে চুমুক দিতে গিয়ে আচমকা তার পুরো মুখে এবং শরীরের সমস্ত জায়গায় ফেলে দিল। এই কাজটা করেছে কণা। ওই মুহূর্তে কণা খিলখিল করে হাসতে লাগলো এবং ওর হাসি শুধুমাত্র আমি শুনতে পাচ্ছিলাম। ও তখন আমাকে বলল যে ভালো হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। গরম সহ্য করতে না পেরে ওই মেম্বার তখন এদিক ওদিকে ছোটাছুটি করলো এবং হাত ঝাড়া দিল। ওই ঝাড়াতে তার লুঙ্গি খুলে পড়ে গেল এবং লুঙ্গিটা খুলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সকলে জিনিসটা দেখে ফেললো। মেম্বার সাহেব তখন ভয় পেয়ে গেলেন এবং তিনি লজ্জাও পেলেন। আশেপাশে সকলে মেম্বারের ল্যাংটা হওয়ার দিকে তাকিয়ে আছে। কণা সেটা দেখে হাসতে হাসতে শেষ। কণা তো শুধুমাত্র অন্য কিছু করতে চেয়েছিল, তবে এরকম একটা ঘটনা ঘটবে তা কণা ভাবতে পারে নাই। আমি ওখানে একটা মুচকি হাসলাম। তারপর ওইখান থেকে সাইকেলটা টান দিয়ে সামনে চলে আসলাম। নিশ্চয়ই লোকটা ভীষণ লজ্জা পেয়েছে। আমি যখন কণাকে নিয়ে ওই বাজারের ওদিকে গেলাম এবং দুধগুলো দিয়ে যখন বাড়ি থেকে ফিরছিলাম, তখন বাজারে একটা শোরগোল পড়ে গেল। শোরগোলটা এমন ছিল যে আমি নাকি আমাদের মেম্বার সাহেবের লুঙ্গি খুলে ফেলেছি, মানে অটোমেটিক্যালি খুলে পড়ে গিয়েছে। মেম্বার সাহেব আমাকে দেখে বললেন, তোর সঙ্গে আমি নিশ্চয়ই খারাপ ব্যবহার করেছি, সেজন্য আমার এমনটা হয়েছে। আমার গালগুল এবং মুখটা পুড়ে গিয়েছে, একদম পুরোপুরি গরম চা। তোর সঙ্গে খারাপ কথা বলা উচিত হয় নাই, আমাকে ক্ষমা করে দিস। তাই বলে উনি আমার কাছে ক্ষমা চাইলেন। তারপর ওইখান থেকে আমি চলে আসলাম। চলে আসার পর আমি শুনতে পেলাম যে এলাকার মধ্যে একটা শোরগোল পড়ে গিয়েছে, যে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে বলে মেম্বার সাহেবের এই অবস্থা হয়েছে। আসলেই তো আমার সঙ্গে খারাপ আচরণ করেছে বলেই তো এমনটা হয়েছে। এর পরের কয়েকদিন আমার সঙ্গে এরকমই ঘটনা ঘটতে শুরু করলো। যেই বা যারা আমার সঙ্গে খারাপ আচরণ করতো বা আমার সঙ্গে কোনো উঁচু গলায় কথা বলতো, তারই কোনো না কোনো ক্ষতি হতো। এবং এটা দেখতে দেখতে কয়েক সপ্তাহের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়লো যে আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করলেই তার ক্ষতি হচ্ছে এবং নানান ধরনের অনেক ধরনের সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে। এই জন্য কেউ আমার মুখ লাগতে আসতো না। আগে যারা আমাকে বলতো যে দুধে পানি মিশাস কিনা, তারা এখন আমাকে কিছু বলতো না। আমি আসলে দুধে পানি মিশাই না। আমার লালির একদম গরম এবং সুস্বাদু দুধ সবাইকে আমি দিতাম এবং জিনিসটা ভালো বলেই হয়তো আমাদের এই এলাকার দোকানের মিষ্টি ভালো হতো, আমাদের সকলের দুধ খেয়ে অনেক ভালো হতো, অনেক পছন্দ হতো সকলের, এবং সকলে আমার কাছ থেকে দুধ নিত। আগে যেখানে 5 কেজি দুধ বিক্রি করতে পারতাম না, এখন সেখানে প্রায় 30 কেজির উপরে দুধ আমার প্রতিদিন বিক্রি হয়ে যায়। এবং এই সমস্ত কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র কণার কারণে। আমি কণাকে খুব ধন্যবাদ দিতে লাগলাম সেদিনকে সন্ধ্যায় ওই নদীর পাড়ে বসে। কণা আমাকে বলল, তুমি সত্যি খুব ভালো একটা ছেলে এবং আমি তোমাকে সত্যি কথা বলতে খুব পছন্দ করে ফেলেছি হাসান। আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে কি তুমি আমাকে ফিরিয়ে দিবে? সেদিনকে কণার ওরকম কথা শুনে আমি কখনো ভাবতেই পারিনি যে কণা আমাকে এরকম একটা কথা বলতে পারবে। আমি তখন কণাকে বললাম, আচ্ছা কণা, তুমি একজন পরী, এত সুন্দরী একটা মেয়ে, এত বড় ঘরের একটা মেয়ে, তাহলে তুমি আমার মতো সাধারণ একজন ছেলের কাছে কেন আসো বলো তো? কণা তখন আমাকে বলল, দেখো, সাধারণ বা অসাধারণ নয়, বরঞ্চ আমি তোমাকে পছন্দ করি, তোমার সঙ্গে থাকতে আমার ভালো লাগে, তুমি বেশ সুন্দর করে কথা বলো এবং তোমার কাছে আমি আনন্দ খুঁজে পাই, এই জন্য আমি তোমার কাছে আসি। আজকে যেমন আমি তোমাকে বললাম যে আমি তোমাকে পছন্দ করি, এটাই হচ্ছে আমার আসল পাওয়া। এবং সত্যি কথা বলতে তোমার মতো সাধারণ মানুষই আমার পছন্দ এবং তোমাকে আমার বেশ ভালো লেগেছে। কণার এই জাতীয় কথা শুনে আমি সত্যি বিহ্বলিত হয়ে গেলাম, কারণ সে একটা সাধারণ দুধওয়ালা। আমি দুধ বিক্রি করে আমার সংসার চালাই। সাধারণ দুধওয়ালাকে এসে এরকম একটা ঘটনা বলবে, এরকম একটা কথা বলবে, তা আসলে কখনো ভাবার মতো বিষয়? অবশ্যই না। তবে আমি বেশ আনন্দিত হলাম
এবং কণা আমাকে বলল, এখন থেকে তোমার আর কোনো অভাব থাকবে না। কণার সঙ্গে আমার পরিচয় বিগত 5 মাস ধরে, এবং কণার সঙ্গে এই 5 মাসে অনেক কিছু হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি অনেকটা স্বাবলম্বী হয়েছি। আমার গরু একটা জায়গায় আরো 2-3টা হয়েছে। আমি সত্যি কথা তবে লালিকে ভুলতে পারবো না। গরু আরো 2টা কিনেছিলাম, তবে ওরা দুধ দিত না, শুধুমাত্র লালেই দুধ দিত। ওদেরকে বাছুর অবস্থায় কিনেছি। একটু বড় হলে ওরা আবার দুধ দেওয়া শুরু করবে। আমার দুধের ব্যবসাটা হয়তো বড় হবে। আমার ঘর দুয়ার অনেকটা বড় হয়েছে এবং এলাকায় আমার সম্মান বেড়েছে। সবাই আমাকে ভয় পেয়ে সম্মান করে। নিশ্চয়ই আমার কাছে কোনো অলৌকিক বিষয় আছে, এই জিনিসগুলো মানুষজন চিন্তা করে। আমার কাছে আল্লাহর হাত আছে, এই জিনিসগুলো মানুষজন চিন্তা করে। আমার দিন বেশ ভালো কাটছিল। তবে ওই যে একটা কথা আছে না, যে সুখের দিন বেশি দিন থাকে না, অথবা সুখের উপর কোনো নজর পড়ে। আমাদেরই এলাকার এক লোক ছিল, তিনি বেশ ধূর্ত এবং খারাপ প্রকৃতির লোক ছিলেন। তিনি খুব সুন্দর দুধের ব্যবসা করতেন, তার খামারই ছিল এবং খুব বড় করে খামার দিয়েছিলেন তিনি। এবং সত্যি কথা বলতে তিনি বেশ রাগান্বিত ছিল আমার প্রতি, কারণ আমার কাছ থেকে সকলে দুধ নিত, আমার দুধটা ভালো হতো। আমি তো দুধে পানি মেশাতাম না, উনি আমার কম্পিটিটর ছিল। উনি দুধে পানি মেশাতেন, পাশাপাশি খারাপ দুধ দিতেন সকলকে, যার কারণে ওনার কাছ থেকে মানুষজন দুধ নেওয়া বন্ধ করে দেয়। এবং আশেপাশের বাজারের সকলে আমার কাছ থেকেই যতটুকু পারে ততটুকুই নেয়। আর ওনার কাছ থেকে দুধ মেশানোর জন্য, দুধে পানি মেশানোর জন্য কেউ দুধ নিতে চাইতো না। যার কারণে উনি আমার প্রতি বেশ হিংসাত্মক হয়ে ওঠে। এবং হিংসাত্মক হয়ে উঠে উনি তখন ওইখানে একজন কসাই আছে, সেই কসাইয়ের কাছে যায়। কসাইয়ের কাছে গিয়ে বলে যে এই হাসানের বাচ্চার জন্য আমি দুধ কোনো জায়গায় বিক্রি করতে পারছি না। বাজারে যতগুলো মিষ্টির দোকান আছে সকল জায়গায় ও বড় বড় অর্ডার নেয়, এবং ওর একটা গরু থেকে এত পরিমাণ দুধ হয় যে আমি সত্যি কথা ওর প্রতি বেশ হিংসাত্মক। ও আসলে আল্লাহর নিশ্চয় অনুগ্রহপ্রাপ্ত কোনো বান্দা, তা না হলে ওর এরকমটা হবে কিসের জন্য? ও এরকমটা ওই কসাইকে বলতে লাগলো। কসাই তখন বলল যে এক কাজ করো, ওর গরুটা যেভাবে হোক চুরি করে নিয়ে আসো, আমরা ওদিনকে রাত্রে জবাই করে বিক্রি করে দিব। তাহলেই তো ও এরকমটা করতে পারে না। 50-50 করে নিও, তুমি অর্ধেকটা নিও, আমি অর্ধেকটা নিব, তাহলে তো হয়ে যাবে, তাই না? লোকটির কথা শুনে কসাই তখন খুব খুশি হয়ে গেল। এবং কসাইয়ের কথা শুনে ওই লোকটি, যে কিনা আমাদের ওইখানকার, ওনার নাম হচ্ছে রিজু। তো রিজু আমার সম্পর্কে কাকা হতো। তো রিজু কাকা গোপনে গোপনে এরকম একটা প্ল্যান করছে, সেটা আমি জানতাম না এবং এটা জানার কথাও না। তো কসার সঙ্গে মিলে ওনারা বেশ কয়েকদিন প্ল্যান করেছে আমার ক্ষতি করবে। তবে একটা বিষয় কি, ওনারা যখন আমার গরুটা চুরি করতে এসেছিল, ওই মুহূর্তে কোনো একটা কারণে ওনারা গরুটা চুরি করতে পারেনি, বা ওনাদেরকে কোনো কিছু একটা বাধা প্রাপ্ত হয়েছে বা বাধা দিয়েছে। ওইখানে কোনো কিছু একটা ছিল যেটা কিনা গরুকে বাধা প্রাপ্ত করতে এবং বাধা দিতে সাহায্য করেছে। ওনারা এখান থেকে চলে যায় ওই রাত্রেবেলা। চলে যাওয়ার পরে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। মানে ওনারা অনেক চেষ্টা করেও সেটাকে কোনোভাবে কোনো কিছু করতে পারছে না। যাওয়ার পথে ওনাদের সঙ্গে এক তান্ত্রিকের দেখা হয়, যে তান্ত্রিকটা ওদেরকে বলে, গল্প করতে করতে যাচ্ছিল তখন ওইখানে একজন তান্ত্রিকের সঙ্গে দেখা হয়। তান্ত্রিক তখন বলে উঠলো, তুই তো ওর ক্ষতি করতে পারবি না, কারণ ওর সঙ্গে একটি জিনের ছায়া আছে, যে জিনের ছায়াটা ওকে কোনোভাবে ক্ষতি করতে দিবে না। এবং আজকে ওর যে উন্নতি, সেই উন্নতির কারণেই হচ্ছে ওর ওই দুধের এবং ওই জিনের ছায়া, যার কারণে সে এতটা উন্নত করতে পেরেছে। ওই মুহূর্তে তখন রিজু কাকা বলে উঠল, মানে ওর পেছনে একটা জিন আছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তখন সেই লোকটি বলে উঠল, হ্যাঁ, ওর পেছনে একটা জিন আছে এবং ওই জিনটা ওকে ওর সমস্ত কিছু দেয় এবং ওকে সমস্ত উপকার করে, সেজন্যই তো ওর এত বার বেড়েছে। এবং ওই জিনটাকে আমি অনেক দিন ধরেই বাটে ফেলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে ওটা পারছি না। ওর উপর একটা জিনের ছায়া আছে, ওই জিনটা আমার ক্ষতি করেছে। পাশাপাশি ও আমাদের 3জনেরই শত্রু, রাজু এবং সকলে আমাদের শত্রু, সেহেতু আমাদেরকে কিছু একটা করা উচিত। কসাই রাজু তখন বলে উঠল, শোনেন কাকা, আমি এত কিছু জানি না, আপনারা গরুটা আমার কাছে এনে দিবেন, আমি একদম 2 ঘন্টার ভিতর গরু ফালায় দিব, ফালায় একদম কেটে কুটে পরের দিন অর্ডার আছে বিক্রি করে দিব, অর্ধেক অর্ধেক করে পাবেন। তান্ত্রিক তখন বলেন, আমার অর্ধেক টাকার দরকার নেই, আমার দরকার শুধুমাত্র হাসানের ক্ষতি এবং ওই জিনটাকে আমি যেভাবে হোক বশ করব। তখন ওরা বেশ খুশি হয়ে গেল এবং রিজু কাকা এবং রাজু কাকা দুজনেই ওনারা প্ল্যান করতে লাগলেন যে কিভাবে আমার গরুটাকে চুরি করা যায় বা যেভাবে কিছু একটা করা যায়। ওই মুহূর্তে তখন তেনারা প্ল্যান করলেন যে গরুটাকে রাত্রেবেলা চুরি করবে এবং কয়েকজন লেঠেল বাহিনী নিয়ে এসে এখান থেকে ওনারা গরুটাকে ডাকাতি করে নিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। মাঝখানে কয়েকদিন সময় কাটলো, ওনারা নিশ্চয়ই প্ল্যান প্রোগ্রাম করলেন এবং সেদিনকে রাত্রেবেলা আমি আমার ঘরে শুয়েছিলাম। ওদিনকে রাত্রেবেলা কণা আমার কাছে আসে নাই। কণা নিশ্চয়ই কোনো একটা কাজে ছিল। আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। আমার গোয়ালঘরটা আগে তো ভালো ছিল না,
এবার আধুনিক করার জন্য চারিপাশে ইট দিয়ে গেঁথেছি, এবং তখন গ্রিল খুব ভালো মতো করেনি, শুকায়নি আর কি। তো আমি যখন ঘুমিয়ে পড়েছি তখন রাত প্রায় 1টার কাছাকাছি হবে। আমাকে ঘর থেকে ডেকে বের করলেন। রাজু কাকাই মূলত বের করলো। আমাকে বলল, এই হাসান, ঘর থেকে বের হ। আমি বললাম, কে? তখন রিজু কাকাও বলে উঠলো, হাসান, ঘর থেকে বের হ। ঘর থেকে বের হলাম আমি। বের হওয়ার সঙ্গে সঙ্গেই রিজু কাকার যে লেঠিল বাহিনী আছে, তিনারা আমাকে মারধর করতে লাগলেন, এবং এমনভাবে মারধর করতে লাগলেন যে আমি কোনোভাবে উঠতে পারছিলাম না, আর মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। আমার মুখ উনি চেপে ধরে রেখেছিল, এবং মুখের ভিতরে একটা গামছা দিয়ে এমনভাবে মুখটা বেঁধে রেখেছে, আমার মাথায় একটা বাড়ি মারার সঙ্গে সঙ্গেই মুখ রক্তাক্ত হয়ে একদম মাথা ফেটে যায়। আমি যেন সেখানে অচেতন হয়ে পড়ি। তখন আমার কোমর থেকে গোয়ালঘরের চাবিটা তেনারা নেন, নিয়ে গোয়ালঘর থেকে ওনারা গরুটা বের করেন, এবং বের করে বলেছে, এই গরুর জন্য তো তোর এত তাই না? এই গরুটাকেই রাখবো না। এই গরুর দুধ বিক্রি করে তো তুই এত দাম্ভিকতা হয়েছিস, এত বড় হয়েছিস। আসলেই সত্যি কথা, মানুষজন যখন বড় হয় তখন তার শত্রু বেড়ে যায়, তার হয়তো শুভাকাঙ্ক্ষী থেকে দুর্ভাকাঙ্ক্ষী বেশি বেড়ে যায়। আমি তখন বললাম, কাকা, এটা আমার একমাত্র সম্বল, আপনি এটা দয়া করে নেবেন না, দয়া করে নিবেন না। কিন্তু তারা কোনো কথা শোনে না, আমাকে এরকমভাবে রক্তাক্ত করে এবং আমাকে মেরে টেটে তারা গরুটাকে নিয়ে এখান থেকে চলে যায়। আমি আমি কণাকে ডাকছিলাম, বলছিলাম, কণা, কণা, তুমি কোথায়? আমাকে নিয়ে যাও এখান থেকে, কণা, আমাকে নিয়ে যাও। কিন্তু কণা কোনো সাড়া শব্দ দিচ্ছিল না। নিশ্চয়ই ও এখানে নেই, ও কোথাও চলে গিয়েছে। আর আজকে আসবে কিনা জানি না। কণা তো আমার কাছে ছিল সন্ধ্যা পর্যন্ত, তারপর চলে গিয়েছে। কিন্তু কণা হয়তো আল্লাহর ইশারা ছিল, বা ও ইচ্ছা করে আমার কাছে আসতে চেয়েছিল, আমাকে বেশ অনুভব করছিল, মিস করছিল। ওইটা ভেবেই তখন কণা ওই অবস্থায় প্রায় ওরা চলে যাওয়ার প্রায় 1 ঘন্টা পরে আমার কাছে আসে, এবং এসে আমাকে ঘরের ভিতরে খুঁজতে থাকে। কিন্তু যখন দেখে ঘরে আমি নেই, তখন বাহিরে এসে দেখে আমি উঠানের উপর পড়ে আছি এরকম ভাবে, আমার হাত পা বাঁধা, আমার মুখের ভিতরে গামছা দেওয়া। সঙ্গে সঙ্গে এসে ও আমাকে ওর কোলের উপর তুলে নেয়, এবং বলে কি যে, তোমার এই অবস্থা কে করেছে? আমার গলার গামছাটা বের করে এবং সমস্ত কিছু খুলে বলে, কি করেছে তোমার এই অবস্থা? আমি তখন সমস্ত ঘটনা কণাকে বললাম। কণা তখন বলল, এত বড় সাহস ওদের, তোমাকে এরকম ক্ষতি করেছে, ওদেরকে ছাড়বো না আমি। এত বড় সাহস! ওরা মূলত প্ল্যান করেছিল, ওরা প্রথম কথা আমাকে মেরে গরুটা নিয়ে যাবে, এবং আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে, বা পরিটাও যদি আসে, তাহলে নিশ্চয়ই ওদের খোঁজে যাবে। ততক্ষণ পর্যন্ত গরুটা জবাই হয়ে যাবে, আর যখন খোঁজে যাবে তখন ওই তান্ত্রিকের আস্তানায় ওরা যাবে, কারণ গরুটা তান্ত্রিকের আস্তানায় জবাই করব। এটাই ওরা চিন্তা ভাবনা করেছিল। কিন্তু আল্লাহর চিন্তা ভাবনা যে অন্যরকম ছিল তা হয়তো তারা চিন্তা করেনি। কণার সঙ্গে 2জন জিন ছিল, যারা বেশ শক্তিশালী জিন ছিল, এবং ওরা কণার সঙ্গে এসেছিল সম্ভবত কোনো কাজে, এবং কণা ওদেরকে কিছুক্ষণ আগেই বিদায় দিয়েছে। তখন কণা ওদেরকে ডাক দিল, ডেকে বলল কি যে, আমার সঙ্গে চলো, আমার বিপদ হয়েছে এবং আমি তোমাদের সাহায্য চাই। ওই মুহূর্তে কণা তখন তার জাদু শক্তি দিয়ে শরীরের রক্ত এবং যত ক্ষতস্থান ছিল, ক্ষতস্থানগুলো সমস্ত জায়গায় মিলিয়ে দিল, এবং ক্ষতস্থানগুলো ঠিক করে দিয়ে বলল, এখনই আমরা যেতে হবে, তবে তোমার সাইকেলটা নিয়ে আমরা এভাবে যাব না। ওরা সাইকেলটা পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে। কণা তখন সাইকেলটা হাতে নিয়ে যখন একটা অলৌকিক জাদু শক্তি আলো সাইকেলের উপর ফেলার সঙ্গে সঙ্গে সাইকেলটা যেন এক অন্যরকম গতিতে, মানে একদম নতুনের মতো হয়ে গেল। আগে এত পরিষ্কার ছিল না, কিন্তু একদম নতুনের মতো হয়ে গেল। তখন কণা বলল, আজকে আমরা সাইকেলটা চালিয়ে মাটি দিয়ে নয়, বরঞ্চ শূন্য দিয়ে যাব, যাতে করে ওদেরকে খুব দ্রুত ধরতে পারি আমরা। তখন আমি বললাম যে, তুমি কিভাবে যাবে? ও তখন বলল, তুমি চিন্তা করো না, দেখো আমি কিভাবে যাই। তাই বলে কণা তখন আমাকে বলল, আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরো। আমি ক্যারিয়ারে বসলাম, কণা সাইকেলের উপর বসলো। বসে সাইকেলটা প্রথমে 1 ফুট, চলতে চলতে 2 ফুট, তারপর 5 ফুট, 10 ফুট করে করে সম্পূর্ণ গাছের উপরে উঠে গেল। জিন দুটো কণার পেছন পেছন আসছিল। আমি কণাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে আছি। লালিকে ওরা নিয়ে গিয়েছে, অনেকটা দূরে নিয়ে গিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই অনেকটা জিনিস পার হয়ে গিয়েছে। ওদিকে ওরা লালিকে ততক্ষণে শুইয়ে ফেলেছে। কসাই জবাই দেওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছে এবং রেডিও করে ফেলেছে। সবেমাত্র কোপ দিতে যাবে ঠিক সেই মুহূর্তে আমরা সেখানে গিয়ে পৌঁছে যাই, এবং সেখানে উপস্থিত হওয়া মাত্রই ওই জিনটা, মানে হচ্ছে কণা, বলে ওঠে যে, তোদের এত বড় সাহস, আমার হাসানের লালির উপর হাত দিয়েছিস? ওই লালির দুধ খেয়ে আমি এত বড় হয়েছি, এবং ওই লালির দুধ আমার কাছে এত প্রিয় যে আমি কখনোই ওই লালির দুধ ছাড়া থাকতে পারবো না। আর তোদের এত বড় সাহস, লালির দুধটাকে তোরা মেরে ফেলতে চাইছিস? এই কথা বলার পর তখন ওনারা আমাদেরকে তেড়ে আসলো, এবং ওই দিনকে ওই মেয়েটার দিকে তেড়ে আসলো ওই তান্ত্রিক। সঙ্গে সঙ্গে সেই জিন দুটো ওই তান্ত্রিককে আটকে ফেললো, এবং আমি এবং অন্যান্য সমেত সহকারে রাজু এবং মিজুকে 2জনকে ধরে একদম আটক করে ফেললো।
আটক করে বলল, তোদের এত বড় সাহস, তোরা জিনের সঙ্গে লাগতে এসেছিস। এবং ওই জিন দুটো তান্ত্রিককে আটক করে বলে কি যে এই সেই শয়তান তান্ত্রিক যে কিনা দূর থেকে আমাদের বান মারার চেষ্টা করত, আজকে ও আটকা পড়েছে। তান্ত্রিক ভাবতেও পারেনি যে এরকম একজন লোক ওই সঙ্গে দুজন জিন নিয়ে আসবে এবং জিন নিয়ে এসে এরকম ভাবে ওর ক্ষতি করবে। এরকম ভাবে ওকে ধরার পরে সঙ্গে সঙ্গে ও আমাকে ধরে বলল যে আমি সত্যি কথা ভাবতে পারিনি ভাই, আমাকে মাফ করে দে তুই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে যেতে দে। কিন্তু মুর্দা কথা হচ্ছে যে অনুভাবেই তো কণা ওদেরকে যেতে দিবে না। সঙ্গে সঙ্গে রাজু এবং বিজু দুজনকেই একদম উপরে তুলে ফেললো। লালি তখন একপাশে দাঁড়িয়ে আছে এবং তাকিয়ে আছে কণার দিকে। কণাকে লালি বেশ ভালোবাসে, আমাকেও বেশ ভালোবাসে। কণা তখন লালির দিকে তাকিয়ে বলল, লালি, তোকে কখনোই আমি কিছু হতে দিব না, তুই আজীবন বেঁচে থাকবি আমাদের মাঝে এবং যতদিন আমরা বেঁচে আছি তোর উপর আমি বর দিলাম। একথা বলার পর লালি যেন মুচকি হেসে উঠল, যেন ও সমস্ত কথা বুঝতে পারছে এবং কণার সমস্ত কথা বুঝতে পারছে। ওই মুহূর্তে তান্ত্রিককে আটক করে সেই দুজন জিন ওকে ওদের দেশে নিয়ে গেল, কারণ ওই তান্ত্রিক এর আগে ওই সমস্ত জিনেদের অনেক ক্ষতি করেছে, তবে আজকে বাটে পেয়েছে তান্ত্রিককে। তান্ত্রিক তখন ওই অবস্থায় ওইখান থেকে জিনেদের সঙ্গে চলে গেল আর ওই দুজনকে বেঁধে সেখানে রেখে দেওয়া হলো। আগামী কয়েকদিন ওকে এভাবে অমুক্ত অবস্থায় এভাবে রেখে দেওয়া হবে এবং অনেকভাবে মাপটাপ চাইলো আমার কাছে, কিন্তু আমি বললাম থাক, ওদেরকে ছেড়ে দাও কণা, ওরা যা অপরাধ করেছে করুক। তখন কণা বলল, তোমাকে ওরা মেরেছে, তোমাকে ওরা রক্তাক্ত করেছে, এত দ্রুত কি ওদেরকে ছেড়ে দিব? ওইখানে ওই লোকগুলো যে লেঠেল বাহিনী ছিল, সেই লেঠেল বাহিনীগুলো ঘটনাগুলো দেখেছে এবং ওদের মধ্যে থেকে একজন লেঠেল ওইখান থেকে পালিয়ে তখন ওইখান থেকে চলে গেল। হয়তো ও ঘটনাটা দেখেছে এবং দেখে ও চলে গেল আর কি। ওই অবস্থায় তখন আমাকে সঙ্গে করে, লালিকে সঙ্গে করে কণা ওদিক দিয়ে চলে আসতে লাগলো এবং চলে এসে আমার সঙ্গে সঙ্গে এসে আমার বাড়িতে এসে আমার বাড়ির এখানে দাঁড়ানোর পর বলল, লালি, সত্যি তুই খুব ভাগ্যবতী এবং তোর দুধ খেয়ে আমি খুব আনন্দিত, তুই যা গোয়াল ঘরে যা। লালিকে গোয়াল ঘরে রেখে আমি বারান্দায় বসলাম এবং সঙ্গে সঙ্গে ও আমার পাশে বসলো। কণা ও আমার কাঁধে মাথা রেখে আছে, বললো, তোমার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারি না, তোমার কোনো কষ্ট আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে তোমার যে এই কষ্ট হচ্ছিল, এই কষ্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি, এজন্য আমি তোমাকে এতটা সাহায্য করতে চলে এসেছি। আমি যদি আজকে না আসতাম তাহলে তোমাকে তো মেরেই ফেলতো, লালিকেও মেরে ফেলতো, তোমাকেও মেরে ফেলতো, তোমার যে কন্ডিশন ছিল। আমি বললাম, হ্যাঁ কণা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। সত্যি কথা বলতে আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। কণা তখন বললো, কিসের ঋণ বোকা, আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসার কোনো ঋণ হয়? তুমি আমাকে ভালোবাসো না? আমি বললাম, হ্যাঁ, আমার মতো একজন সাধারণ গোয়ালাকে যে তুমি ভালোবেসেছ তার জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ। ওই মুহূর্তে কণা আবার বলে উঠল, পাগল, আমি তো তোমাকে ভালোবাসি পাগল, এরকম করো কিসের জন্য? তাই বলে ও আমাকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে আমাকে চেপে ধরলো। আমার যেন আনন্দের সীমা রয়েছিল না। ঠিক সেই মুহূর্তে চারিদিকটা একদম মেঘ করে উঠল এবং গুড়ুম গুড়ুম করে শুধুমাত্র আমার বাড়ির উপরে মেঘ করছিল। চারদিকে বাতাস একদম উথাল পাতাল হয়ে যেতে লাগলো এবং উথাল পাতালের মধ্যে আমি দেখতে পেলাম আমার বাড়ির উঠানের উপরে একদম মাটি থেকে প্রায় কয়েক হাত ওপরে শূন্যের মধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এবং কিছুক্ষণ বাদে সেই কালো ধোঁয়া কয়েকটা জিনে পরিণত হয়ে গেল। জিন তো আমি দেখেছি, আজকে জিন দেখে আমার না চেনার কিছু নেই, এর আগেও আমি জিন দেখেছি। ওই অবস্থায় তখন কণা বলে উঠল, বাবা তুমি? আমি অবাক হয়ে গেলাম। বিশাল বড় একজন লোক, বানর দেহি, তার মুখে বড় লম্বা দাড়ি এবং বেশ সুন্দর পোশাক আশাক পরা। তিনি তখন কণাকে বললেন, কণা, তুই এখানে কি করছিস? তোর এত বড় সাহস, তুই আমার মতো আমার মেয়ে হয়ে, একজন জিনের বাচ্চার মেয়ে হয়ে তুই সাধারণ একজন দুধওয়ালার সঙ্গে এখানে মেলামেশা করছিস? এটা তো ঠিক কাজ নয়, তুই এটা কেন করেছিস? তোর এত বড় সাহস কে দিয়েছে? আর এই সামান্য গোয়ালা, তুই আমার মেয়ের সঙ্গে আমার মেয়েকে কি পেয়েছিস? আমার মেয়েকে কেন বশ করেছিস? সত্যি করে বল। আমি তখন বললাম, না না, এরকমটা আপনি কিছু ভাবছেন, আমি এরকমটা করিনি কখনো। কণা তখন বলল, আব্বা হুজুর, আপনি ভুল বুঝছেন, আমি এমনটা কখনোই করিনি। আমি ওকে ভালোবেসেছি, তাতে কি হয়েছে? ভালোবাসা কি কোনো ভুল? ভালোবাসা কি কোনো অন্যায়? কখনোই অন্যায় না। তাহলে তুমি আমাকে কেন এরকমটা বলো? তখন জিনের বাদশাহ তখন বলে উঠলেন, তুই আমার মেয়ে হয়ে তুই সাধারণ একজন মানুষের সঙ্গে প্রেম করছিস, সাধারণ একজন মানুষের সঙ্গে মেলামেশা করছিস, এটা আমার মান সম্মানে লাগে এবং আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। চল আমার সঙ্গে, এবং আর কখনোই তুই ঘর থেকে বের হতে পারবি না। তোকে আমি স্বাধীনতা দিয়েছি বলে তুই এমন একটা কাণ্ড করবি তা আমি কখনো ভাবতে পারি নাই। সত্যি কথা, এই স্বাধীনতা তোকে আমি দিয়েছি বিদায়, হয়তো আমার ভুল হয়েছে। এটা বলার পরেই তখন ওনারা কণাকে নিতে আসলেন
আর আমাকে এক কোণায় আটক করে ফেললো। কয়েকটা জিন আমাকে ধরে ফেললো। তখন কণা বলল, তুমি এটা টের পেয়েছো কিভাবে? তখন কণা বলে উঠল, তুমি আমাকে ছেড়ে দাও বাবা। জিনের সর্দার তখন বলে উঠলেন, ওই তান্ত্রিক, যে তান্ত্রিককে তুই এখান থেকে ওখানে পাঠিয়েছিস, সেই তান্ত্রিক সমস্ত কথা উগড়েছে এবং আমি এই তান্ত্রিকের মাধ্যমে সমস্ত কথা জানতে পেরেছি। যদিও তান্ত্রিক আমাদের এতদিন ক্ষতি করে এসেছে, তবে এবার আমার উপকার করেছে। তুই এরকম একটা কাণ্ড করবি কখনো ভাবতে পারিনি। সামান্য একজন গোয়ালা, একজন মানুষের সঙ্গে তুই, ছি ছি ছি। চল, এই ওকে নিয়ে চল। সমস্ত জিনেরা ওকে নিয়ে যেতে লাগলো এবং আমার চোখের সামনে থেকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি আশেপাশে তাকাতে লাগলাম এবং সমস্ত জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি জানি না যে আমার কপালটা এরকম ছিল এবং এরকম একটা কাণ্ড ঘটবে। সেদিনের পরে আমি আর কখনোই কণাকে খুঁজে পাইনি। সেদিনের পর থেকে অনেক বছর কেটেছে, আমার জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, ওই যে লেঠেল দেখেছিল যে আমার সঙ্গে একটা জিন্নাতের ক্ষমতা আছে, জিন আছে, এবং যে কিনা আমাকে সমস্ত অপশক্তি থেকে দূরে রাখে, ও পুরো গ্রামে বলে বেরিয়েছে যে আমার সঙ্গে এরকম জিন আছে, যে জিন কিনা আমার উপকার করে এবং রাজি এবং বিজুকে এরকমভাবে বেঁধে রেখেছে এবং এরকম ঘটনা ঘটেছে। এমনকি রাজি এবং বিজু, কসাই এবং ওই কাকা সকলকে ঘটনাটা বলেছে। এবং সত্যি কথা বলতে ওই ঘটনার পরে এলাকার সবাই আমাকে সম্মান করত, আমাকে ভয় পেত। আমার গরুর ব্যবসা আগে থেকে অনেক বেশি বেড়েছিল। তবে সত্যি কথা বলতে সেদিনকার পরে আমি আর ভালো মতো বাঁচতে পারিনি। এর আগে হয়তো গরিব ছিলাম, দরিদ্র ছিলাম, আমার টাকা পয়সা কম ছিল, কিন্তু আমার সঙ্গে আমার কণা ছিল, যাকে কিনা আমি পাগলের মতো ভালোবাসতাম। কিন্তু কণা চলে যাওয়ার পরে আমার জীবনটা একদম পাল্টে যায়। আমি যেন এক অন্যরকম আমি হয়ে উঠি। সেই ঘটনার পর আজকে প্রায় অনেকগুলো বছর পেরিয়েছে। এই অনেকগুলো বছরের মধ্যে আমি কণাকে অনেক বেশি মিস করেছি। ওকে ভালোবেসে আমি যেন আমার নিজের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছিলাম। তবে সেদিনকের সেই ঘটনা আমাকে একদম অন্য মোড়ে দাঁড় করে নিয়ে গিয়েছিল। ও আমাকে রেখে চলে গেল, আর কখনো ফিরে আসেনি। সম্ভবত ওর বাবা আর কখনো ওকে আসতে দেয়নি আমাদের এখানে, আর কোনোদিন আসতে দিবে কিনা তাও আমি জানি না। তবে সত্যি কথা বলতে আমার মনে হয় কণা হয়তো দূর থেকে আমাকে দেখে, আমার উপকার করে এবং আমাকে হয়তো আগের থেকে বেশি সাপোর্ট করে, কারণ আমি সেই পুরাতন হাবেলিতে গিয়ে ওদেরকে পাই না। পুরাতন হাবেলি হয়তো ওরা ছেড়ে দিয়েছে। একদিন গিয়ে এক জিনের দেখা পেয়েছিলাম। জিনটা বলেছিল এখানে এখন ওরা থাকে, ওরা চলে গিয়েছে। আমার কণাকে এখন খুব বেশি মিস করি। ও কোথায় আছে, আমাকে রেখে কোথায় আছে? আমার ব্যবসা বাণিজ্য অনেক বেড়েছে। আমার নিজস্ব প্রায় 4-5টা মিষ্টির দোকান আছে পুরো জেলার মধ্যে। এখন আমি অনেক বড় লোক, আমার বাড়িতে দালান হয়েছে, কিন্তু আমার কণা নেই আমার সঙ্গে। আমি যেন এখন পর্যন্ত কণাকে খুঁজে ফিরি, সেই গ্রাম অঞ্চলের সেই নদীর পাড়ে, সেই পুরাতন জায়গায়, সমস্ত জায়গায় যেখানে কিনা কণা আমি এবং একত্রে ঘুরে বেরিয়েছি। আমি জানি না কণা কোনোদিন আমার জীবনে ফিরে আসবে কিনা, তবে আমি তার জন্য অপেক্ষা করব আজীবন, যতদিন না পর্যন্ত সে আমার জীবনে ফিরে আসে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমাদেরকে লাইক এবং কমেন্ট করেননি, তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ আপনারা দেখছিলেন দ্য মেগাবক্স প্রাইম উইথ আরজে ইমরান।